এই ডোপামিন ডিটক্স। কেন? কারণ আপনার এক্ষুনি ডোপামিন নিঃসরণ হতে হবে, এখানেই সমস্যা। সারাদিন মোটিভেশনাল ভিডিও দেখেন, আপনি খুব মোটিভেটেড, কিন্তু আপনি ওই মোটিভেশনাল ভিডিওটা অ্যাপ্লাই করতে পারছেন না। তার থেকে কি এটা ভালো না যে আপনি অল্প কিছু দেখেন এবং সেটাকে আগে অ্যাপ্লাই করেন? শুভ সকাল। কিছুদিন আগে একটা ভিডিও দেখছিলাম, যে ভিডিওতে একটা সুন্দর তথ্য পেলাম যে একটা ইউনিভার্সিটিতে, তো সেখানে একটা রিসার্চ করা হয়েছে। ইনফ্যাক্ট দুটো রিসার্চের কথা বলা হলো। একটা রিসার্চ ছিল যে একদল স্টুডেন্টকে বলা হয়েছে যে তোমরা যখন এই পরীক্ষার কোশ্চেনের অ্যান্সারগুলো দিবে তখন তোমরা মোবাইল ফোন ইউজ করতে পারো। আর এক দলকে বলা হলো যে তোমরা যখন এই কোশ্চেনের অ্যান্সারগুলো দিবে তখন মোবাইল ফোন ইউজ করতে পারবে না। তাদের কাছ থেকে আইডিয়া চাওয়া হয়েছিল। মোবাইল ফোন বা এআই টুল ইউজ করে তারা অনেকগুলো আইডিয়া দিয়েছে। আর মোবাইল ফোন যারা ইউজ করে নাই, যারা নিজেদের গ্রুপের মধ্যে নিজেরা কথা বলেছে, তাদের আইডিয়ার সংখ্যা কম, কোয়ান্টিটি কম, কিন্তু কোয়ালিটি বেশি। অর্থাৎ আমরা যত বেশি প্রযুক্তি নির্ভর হয়ে পড়ছি তত আমাদের কোয়ালিটি থেকে কোয়ান্টিটি ফোকাসড হয়ে যাচ্ছে। এটা একটা ফাইন্ডিং ছিল। এবং এটাও ফাইন্ডিং ছিল যে অনেকগুলো আইডিয়া এসেছে, কিন্তু মোস্ট আর কমন। অর্থাৎ আমরা যদি ক্যাটাগরাইজ করি, যদি ভাগ করি, তাহলে দেখা যাবে যে আইডিয়াগুলো প্রায় কাছাকাছি। এই বইটার রিভিউ আমি যখন প্রথম করেছিলাম তখন আমার একটা ফেসবুক অ্যাকাউন্ট ছিল, এবং আমি এই বইটার রিভিউ করার পর আমার এই ফেসবুক অ্যাকাউন্ট আমি ডিলিট করে দিই। অর্থাৎ ফেসবুক থেকে আমি চিরতরে চলে যাই, বেরিয়ে যাই। এখন আমার কোনো ফেসবুক অ্যাকাউন্ট নেই, কোনো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নেই। একটা ইউটিউব চ্যানেল আছে এবং এই ইউটিউব চ্যানেল থেকেও আমি বেরিয়ে যাচ্ছি ফর দ্য টাইম বিং। মেবি পুরো রমজান মাস আমাকে আপনারা আমার নতুন কোনো ভিডিও আসবে না। এখন এই বইটা আমি নিজের জন্মদিনে উপহার দিয়েছিলাম সেপ্টেম্বর 2022 সালে। তো এরপরে বইটা আমি পড়েছিলাম, থিবো মেরিসের লেখা ডোপামিন ডিটক্স। এবং ডোপামিন ডিটক্স মানেই হলো যে ডিটক্সিফিকেশন, অর্থাৎ বিষক্রিয়াকে রিভার্স করা, অর্থাৎ বিষক্রিয়াকে কমানোর জন্য একটা বই। এবং সেই বিষটা হচ্ছে ডোপামিন। ডোপামিনটা কি? এই বইতে একটা সুন্দর কথা বলা হয়েছে যে ডোপামিন এক ধরনের নিউরো ট্রান্সমিটার, অর্থাৎ মস্তিষ্ক থেকে বের হওয়া এক বিশেষ বস্তু। এরপরে বলা হয়েছে যখন কেউ যৌন সম্পর্ক স্থাপন করে অথবা সুস্বাদু খাবার খায় তখন এই ডোপামিন ক্ষরণ হয়। মানে ডোপামিন আপনাকে আসলে কোন লেভেলের আনন্দ দেয় বা কোন লেভেলের এক্সাইটমেন্ট দেয় সেটা কিন্তু খুব পরিষ্কারভাবে প্রকাশ করা হয়েছে এই ভাষাগুলো ব্যবহারের মাধ্যমে। এখন কথা হচ্ছে ডোপামিন ভালো না খারাপ। ধরা যাক আপনি সফট ড্রিঙ্ক খেতে পছন্দ করেন, এমনভাবে পছন্দ করেন যে প্রতিদিন আপনাকে সফট ড্রিঙ্ক খেতে হয়, তাহলে ভালো লাগে না। হার্ড ড্রিঙ্কের কথায় যাচ্ছি না। তো এই যে অতিরিক্ত চিনি খাওয়া, এটা মানুষের ভেতরে ডোপামিন নিঃসরণ করে। যে কোনো কাজ করতে ভালো লাগে, ডোপামিন নিঃসরণ করে। আপনি হয়তো একটা ভালো সোশ্যাল মিডিয়াতে পোস্ট দিয়েছেন, তো এই পোস্টের কারণে যখন অন্যরা রিয়্যাক্ট করছে, কমেন্ট করছে, আপনার ভালো লাগছে, এটাই কিন্তু আপনাকে ডোপামিন দিচ্ছে। আপনার মস্তিষ্কের ভেতরে ডোপামিনের নিঃসরণ হচ্ছে। এখন এটা কি ভালো না খারাপ? এখন ডোপামিনের জন্য আপনি যদি অতিরিক্ত পাগল হয়ে যান এবং ডোপামিন পাওয়ার জন্য আপনার এমন একটা অবস্থা হয় যে অবস্থাটা মাদকাসক্তদের মধ্যে হয়, অর্থাৎ ওই মাদকটি না নেওয়া পর্যন্ত তার মধ্যে শারীরিক এবং মানসিক অস্থিরতা কাজ করে, এটাই হচ্ছে প্রবলেম। যাই হোক, জুয়া, শপিং, ভিডিও গেম, অনেক ওয়ার্কোহলিক মানুষের জন্য কাজ, অনেকের জন্য যৌন সম্পর্ক, অনেকের জন্য বেশি মাত্রায় নস্টালজিক হওয়া, স্মৃতি রোমন্থন। উনি এত বেশি স্মৃতি রোমন্থন করেন যে উনি বর্তমানে বাস করেন না, উনি অতীতে বাস করেন। এবং অনেক আছে অতিরিক্ত এক্সারসাইজ করেন, অতিরিক্ত জিমে ওয়ার্কআউট করেন। এই সমস্ত কিছুই কিন্তু ডোপামিন নিঃসরণ করে এবং এগুলো অতিরিক্ত করাটা খারাপ, অতিরিক্ত করাটা টক্সিক। আর এই বইটা হচ্ছে ডিটক্সিফিকেশন, অর্থাৎ আপনার এই বিষক্রিয়াটাকে কিভাবে আপনি কমিয়ে ফেলতে পারেন। একটু খেয়াল করেন, এখানে একটা সুন্দর কথা বলা হয়েছে, আপনার ডোপামিন নিউরো ট্রান্সমিটার ছিনতাই হয়ে যাচ্ছে। ইউ আর বিং হাইজ্যাকড, আপনার অ্যাটেনশন হাইজ্যাক হয়ে যাচ্ছে, আপনার কাজের প্ল্যান হাইজ্যাক হয়ে যাচ্ছে। আপনি আজকে সকালে উঠে একটা কাজ শুরু করতে চেয়েছিলেন কিন্তু করতে পারছেন না, কারণ অন্য একটি বিষয় আপনাকে আক্রান্ত করছে। কিরকম? ঘুম থেকে উঠেই আমরা দেখা যায় ফোনটা হাতে নিই, এবং ফোনটা হাতে নেওয়ার পরে এই যে নোটিফিকেশনস দেখতে গিয়ে আরেকটা, সেটা থেকে আরেকটা,
কখনো একটা রিল থেকে আরেকটা রিল, সেই রিল থেকে আরেকটা রিল, কখনো একটা মেইল থেকে আরেকটা মেইল, সেই মেইলের কারণে আবার আরেকটা ফাইল খুলতে হয়। মানে এই যে আমরা ক্রমাগত একটা জাল থেকে আরেকটা জালের ভিতরে জড়িয়ে যাই এবং আমাদের কাজের যে ধারা, সে ধারাটা ব্যাহত হয়। এটাই হচ্ছে প্রবলেম। এবং সে কারণে বলা হচ্ছে যে আপনার নিউরো ট্রান্সমিটার ছিনতাই হয়ে যাচ্ছে। আপনার ব্রেইনের উপরে আপনার কন্ট্রোল নাই, আপনার ব্রেইনকে অন্য কেউ কন্ট্রোল করছে এবং আপনার ব্রেইন আপনার কাজকে কন্ট্রোল করছে এবং আপনার পরিকল্পনা আপনি নিজেই অ্যাপ্লাই করতে বা ইমপ্লিমেন্ট করতে পারছেন না। এই বইটাতে আসলে এই যে সমস্যাটা বললাম, এই সমস্যা থেকে উত্তরণের অনেকগুলো পথ বলা হয়েছে। আমি সেখানে চলে যাই। সেইখানে যেতে গেলে আপনাকে আসলে একটা লিস্ট করতে হবে। একটা লিস্ট হবে এরকম, দুটো কলাম হবে। একটা হচ্ছে আপনি আসলে কি করতে চান, আরেকটা হচ্ছে ওই কাজ করতে গিয়ে আপনি কি বাধা পাচ্ছেন। আপনি যদি এটাকে লিস্ট ডাউন করতে পারেন যে আপনি আসলে কি করতে চান, আর যদি সেই লিস্টের পাশেই থাকে যে আপনার এই কাজে বাধা দিচ্ছে কি, তাহলে কিন্তু আপনি খুব সহজেই আপনার চোখের সামনে নিয়ে আসতে পারবেন কে আপনার কাজের পথের অন্তরায়। ফর এক্সাম্পল, আপনি সারাদিন মোটিভেশনাল ভিডিও দেখেন, আপনি খুব মোটিভেটেড, কিন্তু আপনি ওই মোটিভেশনাল ভিডিওটা অ্যাপ্লাই করতে পারছেন না। তার থেকে কি এটা ভালো না যে আপনি অল্প কিছু দেখেন এবং সেটাকে আগে অ্যাপ্লাই করেন। প্রত্যেক দিন আপনি আপনার কাজের একটা ইমপ্রুভমেন্ট মেজার করেন যে আগের থেকে আপনি কতটা বেশি প্রোডাক্টিভ হলেন। আগে আপনার টু ডু লিস্টের কত অংশ আপনি সারাদিনে শেষ করতেন, এখন আপনার টু ডু লিস্টের কত অংশ আপনি সারাদিনে শেষ করেন। আপনি এখানে ইমপ্রুভমেন্ট আনতে পারছেন কিনা সেটা মেজার করতে পারেন। অ্যামাজনের একটা গল্প বলি, কারণ হচ্ছে যে আমরা সবাই তো খুব ইনস্ট্যান্ট রিয়াকশন চাই। আমরা একটা পোস্ট দিই এবং ওই পোস্টে তাৎক্ষণিকভাবে কেন লাভ, লাইক, কমেন্ট আসছে না, মানে এগুলো আমরা তাৎক্ষণিক প্রতিক্রিয়া পেতে পেতে এমন অবস্থা যে আমাদের দীর্ঘমেয়াদী কোনো কিছু করার ধৈর্য নেই। সেই জন্য অ্যামাজনের কথাটা বলছিলাম যে অ্যামাজন এত বড় একটা কোম্পানি যেটা 1994-এ এস্টাবলিশ হয়, 2003 পর্যন্ত এটা কিন্তু প্রফিট দেখেনি। এবং এর প্রথম যে বছরে এটা প্রফিট দেখলো, সেই প্রফিটের অ্যামাউন্ট ছিল $35 মিলিয়ন। আর তার আগের বছর তাদের যে লস হয়েছিল সেটার পরিমাণ ছিল $149 মিলিয়ন। তাহলে এই যে এত বছর ধরে সে ক্ষতির সম্মুখীন ছিল, সে কিন্তু থেমে যায়নি। অর্থাৎ সে ইনস্ট্যান্ট বেনিফিটের দিকে না তাকিয়ে লং টার্ম চিন্তা করেছে। আমরা সবসময় শর্ট টার্ম চিন্তা করি, শর্ট টার্ম বেনিফিট চিন্তা করি এবং শর্ট টার্ম লস হলে আমরা হতাশ হয়ে যাই। আমাদের ভিশনটা থাকে খুব শর্ট সাইটেড এবং সে কারণেই এই ডোপামিন ডিটক্স। কেন? কারণ আপনার এক্ষুনি ডোপামিন নিঃসরণ হতে হবে, এখানেই সমস্যা। আচ্ছা, মূল একটা বিষয় এখানে খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে যে বিভিন্ন বাধা আপনার ফোকাস নষ্ট করতে থাকে। সেই বাধাগুলোর মধ্যে আমি শুরুতেই বলেছি ইমেল হতে পারে, সোশ্যাল মিডিয়া নোটিফিকেশন হতে পারে, এমনকি নিউজও হতে পারে। আমরা অনেক সময় নিউজের প্রতি অ্যাডিক্টেড হয়ে যাই। আবার আমরা অনেকে সকালে উঠে যারা এক্সারসাইজ করি, দেখা যায় যে এক্সারসাইজ করতে করতে আমরা আমাদের দিনটাকে শুরু করতে দেরি করে ফেলি। সেটাও করা যাবে না। আপনাকে প্রথম কথা হচ্ছে ঘুম থেকে উঠে ফোন হাতে নিয়ে দেখা যাবে না। দ্বিতীয় কথা হচ্ছে যে এক্সারসাইজ করার টাইম ফিক্স করে দিতে হবে। তৃতীয় কথা হচ্ছে যে আপনি যদি ওয়ার্কোহলিক হন, আপনার কাজের ভেতরে আপনি টাইমিং সেট করবেন যে আপনি 45 মিনিটস পর একটা ব্রেক নেবেন। হয়তো ওই ব্রেকের সময় আপনি ব্যালকনিতে গিয়ে মেবি আপনি ফ্রেশ এয়ার নেবেন, অথবা আপনি হয়তো আপনার ফুল গাছের দিকে তাকিয়ে থাকবেন, অথবা আপনি ছোটোখাটো ফটোগ্রাফি করতে পারেন। আপনি যদি লেখালেখি করতে পছন্দ করেন, আপনি 10 মিনিট কিছু একটা লেখেন, কোনো একটা স্কেচ করেন। বাট আপনি একটানা কাজ করে নিজেকে ক্লান্ত করবেন না। এখানে আরো কিছু বিষয় বলা হয়েছে, সেটা হচ্ছে যে স্টিমুলেশন জনিত সমস্যা। যেমন আমাদের ব্রেইন উচ্চমাত্রা স্টিমুলেশন নিতে পছন্দ করে, ছোট ছোট স্টিমুলেশন আমাদেরকে আক্রান্ত করে না। তো ছোট ছোট স্টিমুলেশন আমাদেরকে আক্রান্ত করে না বলেই আমরা ফেসবুকে, আমাদের সোশ্যাল মিডিয়ায়, আমাদের নেটওয়ার্কে ফিডব্যাকগুলো পাওয়ার জন্য ব্যস্ত হয়ে যাই। আমাদের আশেপাশের মানুষগুলো কি কথা বলছে না বলছে সেখানে আমাদের মনোযোগ নেই, কিন্তু ওই যে অনলাইন দুনিয়ায় কি হচ্ছে সেখানে আমাদের প্রচন্ড মনোযোগ। ওগুলো আমাদেরকে স্টিমুলেশন দেয়। এগুলো আসলে ট্র্যাপ। এখন কি করা যায়? একটা হচ্ছে যে আপনাকে বুঝতে হবে যে কি কি জিনিস আপনাকে ট্র্যাপ করে। প্রথম ট্র্যাপ হচ্ছে
কাজটা পরে, আগে আপনি যেটা দেখছেন ওটা করেন। মানে মিডিয়া আপনাকে, সোশ্যাল মিডিয়া বা যেটা গেমস, এগুলো আপনাকে আটকে রাখছে, যে কাজটা পরে। আর আরেকটা জিনিস হচ্ছে, এইটা বলা খুব জরুরি, এখানে কয়েকটা ফ্রিকশনের কথা বলা হয়েছে। ফ্রিকশন বলতে আপনাকে যা যা জিনিস ডিস্ট্র্যাক্ট করে, সেই জিনিসগুলোকে আপনি আপনার কাছ থেকে এমন একটা দূরত্বে বা আপনার এবং সেই জিনিসটার মধ্যে এমন কিছু বাধা বা ফ্রিকশন ক্রিয়েট করবেন যেন তারা আপনাকে অযাচিতভাবে আক্রান্ত না করে। কিছু সমাধানের পথায় আসি। সমাধানের পথ মানে হচ্ছে যে, আগে সমস্যাগুলোর মধ্যে থেকে সমাধানের পথ আসি, যে আপনাকে ঠেকাচ্ছে কে ভালো কাজ করতে। এইগুলো করার জন্য থিবো মরিস আবার তার একটা বই বলেছেন, যে আমার লেখা বই মাস্টারি সিরিজ 8, মাস্টার ইউর টাইম, এই বইটা পড়তে বলেছেন। আচ্ছা, আপনাকে আরেকটা জিনিস আপনাকে আক্রান্ত করে, সেটা হচ্ছে যে ইউ আর মিসিং আউট। আপনি হয়তো একটা সোশ্যাল গ্যাদারিংয়ে যেতে পারলেন না, বা আপনি একটা ইভেন্ট বা একটা ট্রেনিং মিস করে গেলেন, বা আপনি একটা সেমিনারে অংশ নিতে চেয়েছিলেন, আপনি মিস করে গেলেন। আপনার খুব মন খারাপ হবে, এত মন খারাপ হবে যে আপনি আপনার কাজে মন দিতে পারছেন না। এটাও প্রবলেম। আপনি কখনো ভাববেন না যে আপনি এমন একটা ইভেন্ট মিস করেছেন যেটার কারণে আপনার বিরাট ক্ষতি হয়ে গেল, কারণ ওই রকম ইভেন্ট সামনে আরো আসবে। তো কখনো এত বেশি আপসেট হওয়ার কিছু নেই। এখানে অনেক রকমের ডিটক্সের জন্য উপদেশ দেওয়া হয়েছে। এই উপদেশগুলোর মধ্যে বলা হয়েছে মননশীল চিন্তা নিয়ে হাঁটতে বের হওয়া, লেখালেখি করা, ধ্যান করা বা মেডিটেশন করা, সচেতনতা অনুশীলন করা, অর্থাৎ সেলফ অ্যাওয়ারনেস। আপনি যখন নিজে নিজে বসে চোখ বন্ধ করে নিজের কথা ভাববেন, নিজেকে অ্যানালাইজ করবেন, নিজেকে ক্রিটিসাইজ করবেন, তখন কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার কোথায় ভুল হচ্ছে। বা আপনি যদি সফল মানুষদের লাইফস্টাইলের সাথে নিজের লাইফস্টাইলকে কম্পেয়ার করেন, সেটা করতে হলে তো আপনাকে কিছুটা সময় একা থাকতে হবে, সোশ্যাল মিডিয়া থেকে, ফ্রেন্ডস থেকে, কলিগস থেকে, মানুষ থেকে দূরে থেকে আত্মমগ্ন হয়ে চিন্তা করতে হবে। পড়াশোনা অবশ্যই করতে হবে, এবং ব্যায়াম বা এক্সারসাইজ বা স্ট্রেচিং এটাও করতে হবে। তো আমি মূলত সামনে রমজান মাস, এটাকে মাথায় রেখেই এই ভিডিওটা করে ডিসঅ্যাপিয়ার করে যাচ্ছি। তো ডিসঅ্যাপিয়ার করার আগে আমি বলতে চাই, এই যে ডোপামিন ডিটক্স বইটা, এই বইটা খুবই ছোট, টোটাল পেজের সংখ্যা হচ্ছে 79। এই বইটা এক ফাঁকে একটু পড়ে ফেলতে পারেন। এবং সব থেকে বড় কথা হচ্ছে, এখান থেকে দুটো জিনিস বের করতে হয়। আমি যেটা করেছি, একটা হচ্ছে যে আমি কোন জায়গায় দুর্বল। যেমন আমার দুর্বলতা হচ্ছে যে আমি সোশ্যাল মিডিয়ার প্রতি দুর্বল। আমি ফেসবুক, ইনস্টাগ্রাম ছেড়ে আমি ইউটিউবে চলে এসেছি বা লিঙ্কডইনে চলে এসেছি। তার মানে কি, আমি কিন্তু আমার দুর্বলতাকে ওভারকাম করতে পারিনি। আমি হয়তো আমার একটা দুটো দুর্বলতাকে কাটিয়ে এসে আরো নতুন দুটো দুর্বলতার জায়গায় পৌঁছে গেছি। তাহলে আমাকে সেখান থেকে আবার উত্তরণ করতে হবে। সিমিলারলি আপনাকেও আপনার যেখানে দুর্বলতা, অর্থাৎ যে আপনাকে আপনার কাজ থেকে ডিস্ট্র্যাক্ট করছে, সেখান থেকে বেরিয়ে আসতে হবে। আর একটা বিষয় হচ্ছে অহেতুক ভয়। আমরা অনেক সময় অহেতুক ভয় পাই। অহেতুক ভয়ের ব্যাখ্যাটা একটু দিতে চাই। সেটা হচ্ছে যে আমরা মনে করি যে আমরা হারিয়ে যাব, আমরা মনে করি যে আমরা হেরে যাব। এই যে অহেতুক ভয়, যে সোশ্যাল মিডিয়াতে আমি যদি অনেকদিন ধরে অ্যাপিয়ার না করি, মানুষ আমাকে ভুলে যাবে। অথবা আমি যদি কোনো একটা সোশ্যাল ইভেন্টে না যাই, হতে পারে সেটা কারো বিয়ে, হতে পারে কারো জন্মদিন, বা হতে পারে কোনো একটা ফ্রেন্ডসদের গেট টুগেদার, আমি যদি না যাই তাহলে হয়তো আমাকে মানুষ ভুলে যাবে। মানে এই অহেতুক ভয়ের কারণে আমরা অনেক সময় সোশ্যাল অ্যাক্টিভিটিতে অতিরিক্ত জড়িয়ে পড়ি। এই অহেতুক ভয় থেকে বেরিয়ে আসতে হবে। এখন প্রোডাক্টিভিটি হ্যাকসটা বলে শেষ করি। প্রোডাক্টিভিটি হ্যাকসের মধ্যে তিনটি জিনিস বলা হয়েছে। একটা হচ্ছে ফোকাস, একটা হচ্ছে কন্টিনিউশন, আর একটা হচ্ছে ইনফ্লুয়েন্স। আপনি যে কাজটি করবেন ফুল ফোকাস নিয়ে সেই কাজটি করুন। আর কন্টিনিউশন, অর্থাৎ আপনি আজ শুরু করলেন, কাল করলেন, পরশু ছেড়ে দিলেন। এই কনসিস্টেন্সি যদি আপনি হারিয়ে ফেলেন বা কন্টিনিউশন যদি হারিয়ে ফেলেন, এইটা আসলে আপনি যে সফলতার উদ্দেশ্য নিয়ে কাজ শুরু করেছিলেন সেটাকে হারিয়ে ফেলবেন। আর আরেকটা হচ্ছে ইনফ্লুয়েন্স। এমন একটা কাজ আপনি বের করবেন যেটার ইনফ্লুয়েন্স থাকবে বা ইফেক্ট থাকবে, অর্থাৎ কাজটা কোনো রকম ফ্রুটলেস কাজ না। আপনি যখনই এই ফোকাস, কনসিস্টেন্সি এবং ইফেক্ট বা ইনফ্লুয়েন্সকে মাথায় নিয়ে একটি কাজ করবেন এবং রেজাল্ট না আসা পর্যন্ত লেগে থাকবেন, তখনই আসলে আপনি সফল হবেন।
এখানে আরো অনেকগুলো বিষয় আছে, একটা বই সম্পর্কে বলতে গেলে আসলে অনেক লম্বা হয়ে যায়। তো মূল বিষয় যেটা ডোপামিন ডিটক্স, থিবো মরিসের যে বইটা, এই বইটা আপনার এই কারণে পড়া উচিত যে এই বইটা পড়ার পরে আপনি বুঝতে পারবেন যে আপনি কি কি ভুল করছেন। যেমনটা আমি বুঝতে পেরে আমি ফেসবুক ছেড়ে দিয়েছিলাম, আবার বইটা আবার রিভাইজ করলাম আমার এক বন্ধুর পরামর্শে। সে বলেছিল যে তোমার রিভিউটা ভালো লেগেছিল, তুমি আর একটা রিভিউ দাও। এখন রিভিউ দিতে গিয়ে বইটা আবার পড়তে হলো, আর বইটা পড়তে গিয়ে রিয়েলাইজ করলাম আই নিড টু ডিসঅ্যাপিয়ার অ্যাটলিস্ট ফর আ মান্থ। সেটা হতে পারে রমজান মাস, সেটা হতে পারে রমজান মাসের পরের কোনো সময়। আমার জন্য আমি বেছে নিয়েছি রমজান মাস। আপনাদের সবাইকে রমাদান মুবারক। ভালো থাকবেন। ইবাদত, বান্দেগি এবং সবথেকে বড় কথা হচ্ছে সেলফ অ্যাওয়ারনেস, এই জিনিসগুলোকে মাথায় রেখে জীবনকে সাজিয়ে তুলুন। আর আমার চ্যানেল যদি ভালো লাগে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।